নমস্কার, ঠিক সন্ধ্যে 7টা নিউজ 18 বাংলায় আমার বাংলা নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমস্টিয়া। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, ফের কি মামলার জটে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষা? এই প্রশ্ন উঠছে কারণ এসএসসি তালিকায় অযোগ্য 1806। ফের আদালতে যাওয়ার ভাবনা তালিকাভুক্তদের। কোন যুক্তিতে অযোগ্যদের তালিকা? এই প্রশ্ন উঠছে তালিকায় থাকা অযোগ্যদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে প্রশ্নটা উঠছে যে এতদিন পর কিভাবে অযোগ্যদের তালিকা, এবং এই আরো একটা প্রশ্ন, যদি আবার নতুন করে মামলা হয় তাহলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া ফের সেই একই জায়গাতে গিয়ে ঠেকছে। অর্ণব, একেবারে তুমি আমি যেটা বলতে চাইছি সেটা যে জটিলতা, ফের একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। আদতে বিষয়টা হচ্ছে এই এসএসসির চাকরির ভাগ্যটা সেই শীর্ষ আদালতের ঝুলছে। মানে কার্যত পরীক্ষাটা হবে কিনা সেটাও শীর্ষ আদালত, চাকরি থাকবে কিনা, অযোগ্যের তালিকা সেটাই বহাল থাকবে কিনা, যেটা বেরিয়েছে তার সঙ্গে যোগ হবে কিনা, পুরোটাই আদালতমুখী হয়ে যাচ্ছে। অন্তত এসএসসির এই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াটা তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যেই গতকাল 2 দফায় মাঝরাত পর্যন্ত যে 1806 জনের তালিকা প্রকাশ করেছে দাগি হিসেবে, চিহ্নিত অযোগ্য হিসেবে, সেই তালিকায় যাদের নাম রয়েছে, অযোগ্য হিসেবে যারা নাম দেখতে পাচ্ছেন, তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন তারা আদালতে যাবেন। কারণ তাদের যুক্তিটা হচ্ছে কয়েক সপ্তাহ আগেও তাদেরকে অযোগ্য বলল না এসএসসি, তাদের ফর্ম ফিল আপ করতে দিল, তাদের অ্যাডমিট কার্ড দিল, যে অ্যাডমিট কার্ড নিয়ে তাদের 7 সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর পরীক্ষায় বসার কথা। এই অবস্থায় যদি কয়েক সপ্তাহ আগে এসএসসি তাদের চিহ্নিত দাগি মনে না করে, তাহলে কি এমন পট পরিবর্তন এসএসসির অভ্যন্তরে হলো? নতুন কোনো তথ্য কি তারা খুঁজে পেলেন? তারা কি অরিজিনাল ওএমআর শিট খুঁজে পেলেন? তারা কি পিডিএফ কপি খুঁজে পেলেন? কার্বন কপি খুঁজে পেলেন? তাহলে কিসের ভিত্তিতে 2 সপ্তাহ আগে যাদের পরীক্ষায় বসতে বলা হলো, যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হলো, তাদের কেন আজ চিহ্নিত দাগি হিসেবে এই তালিকায় নাম বেরিয়েছে? কাজেই তারা আদালতে ছুটবেন, তারা হাইকোর্টে যাবেন, এমনটা তারা জানাচ্ছেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাগুলি হওয়ার কথা, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এর আগে একাধিক মামলার প্রেক্ষিতে তার স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, অ্যাপেক্স কোর্ট দেশের যে নির্দেশ দিয়েছে, যে পর্যবেক্ষণ রেখেছে, অ্যাজ এ লোয়ার কি, অর্থাৎ যেহেতু হাইকোর্টের অনেক উঁচুতে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ বা পর্যবেক্ষণের ব্যাখ্যা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ করবে না। এই জায়গা থেকে হাইকোর্টে যদি মামলা হয়, সেই মামলা যে হাইকোর্টে নিষ্পত্তি হবে তা মনে করছেন না আইনজীবীদের একটা বড় অংশ। কাজী এই মামলা ফের ঘুরিয়ে ফিরিয়ে সেই সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাবে। কাজী সব মিলিয়ে ফের একটা এজলাসের লড়াই দেখা যেতে পারে, এবং এসএসসি সংক্রান্ত অযোগ্যরা পরীক্ষায় বসবে কিনা, তাদের নাম বাতিল সংক্রান্ত চিহ্নিত দাগি প্রশ্নে, এবং এই 7 বা 14 তারিখের পরীক্ষা সেটাকে আর একটু পিছবে নাকি নির্ধারিত দিনই হবে, পুরো বিষয়টা নিয়ে টাকা ফেরত দেবে কারা, এই প্রশ্ন 2 তারিখ একটা মামলা রয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। অর্থাৎ যারা চিহ্নিত দাগি তারা বেতনের টাকা তাদের ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কাজেই তারা কবে বেতনের টাকা ফেরত দেবে, নাকি বেতনের টাকা ফেরত যাতে দিতে না হয়, সামাজিক যে একটা দাগ তাদের ওপর পড়ছে, সেই দাগ থেকে নিজেদের নিষ্কলঙ্ক দেখানোর জন্য একটা আদালতে গিয়ে একটা ফেস সেভের চেষ্টা কিনা, পুরো বিষয়টার একটা নিষ্পত্তি হতে পারে কাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। এই 5টা ওয়ার্কিং ডেজ নজর রাখতে হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দিকে। বেশ অর্ণব, আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় 1806 জনের নাম। এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো, কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো,
আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি, দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। দুদিন পরীক্ষা হবে, 7 এবং 14 সেপ্টেম্বর। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করা হয়েছে। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে 1020। এসএসসির দাবি এইসব আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না। এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা। এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো? প্রশ্ন চিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে, তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2016 যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। দেখুন, তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। আজ যারা বড় বড় কথা বলছে বিজেপি, তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, তদন্ত চলাকালীন রহস্য মৃত্যু। আর সিপিএম এর জমানায় কম্পিউটারটি ছিল না, ডিজিটাল ছিল না বলে ফুল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল, তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না, নাকি এর মধ্যে কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো। সুকান্ত মজুমদার লিস্ট দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাস করিয়েছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য না। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম, যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়।
দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতি। এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে। তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি। তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার, তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসির লিস্টে। নিউজ 18 বাংলা। অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর অযোগ্যদের তালিকা প্রকাশের পরই এবার যোগ্যদের তৎপরতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তারা চিঠি দিয়েছেন। কিন্তু দুটো যে চিঠি দেওয়া হচ্ছে সেই চিঠিতে তারা কি উল্লেখ করেছেন, সরাসরি চলে যাব। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যোগ্যদের যে তৎপরতা বেড়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও চিঠি দিয়েছেন। কি উল্লেখ করেছেন তারা চিঠিতে? দেখো, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছিলেন আগেই, 3রা এপ্রিল 2025, তাদেরই 15,403 জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশের। তারা চাকরি কন্টিনিউ করছেন, যে যে স্কুলে শিক্ষকতা করছেন সেখানেই কন্টিনিউ করছেন। এবং সেটা হয়েছে একেবারেই সুপ্রিম কোর্টের একটা আলাদা আদেশের জন্য, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ তারা আবেদন করেছিল যে রাতারাতি যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষাঙ্গনগুলো কার্যত সংকটে পড়বে, শিক্ষক সংকটে পড়বে। সেই রকম একটা জায়গায় যে ব্যবস্থাপনা, অর্থাৎ নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকা যাদের এখনও নির্দিষ্ট হিসেবে অযোগ্য বা দাগি হিসেবে চিহ্নিত করা যায়নি, এই অংশটাকে কন্টিনিউ করার জন্য পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্টই, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এই অংশে যে মঞ্চ শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, গতকাল দুতরফে বা দুটো লিস্ট যে প্রকাশিত হয়েছে 1806 জনের, এরপর তারা আজ বিকেলে 6:45 দিকে ইমেল করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে বাম কংগ্রেস জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, প্রত্যেককেই তারা ইমেল করে কিছু আবেদন রেখেছেন। এবং সেই আবেদনে নির্দিষ্ট করে বলা হয়েছে যে রাজ্য সরকার, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে রাজ্য সরকার তাদের চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় বিষয়টি নিয়ে এসে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ করে তাদের একটা ব্যবস্থা করা হোক। এবং এক্ষেত্রে প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করে তাদের চাকরিতে পুনর্বহাল বা প্রমালগেশন, অর্থাৎ তাদেরকে অ্যাডাপ্ট করে না, পরীক্ষায় না বসেই, যেহেতু তাদের চাকরিটা চিহ্নিত দাগি নয়, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের এই আবেদন। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো রেসপন্স এখনো পর্যন্ত তারা পেয়েছে বলে এমনটা জানা যায়নি। হয়তো কালকের মধ্যে এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট এলেও আসতে পারে। বেশ, সিবিআইয়ের পর এবার ইডির জালে বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এরপরে একের পর এক তথ্য উঠে আসছে। 75 অযোগ্যর টাকা এবার জীবন কৃষ্ণের কাছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও চাকরি, টাকা ফেরত চেয়ে চাপ আসতেই চাকরির ব্যবস্থা। এসপি সিনহার সাহায্যে কয়েকজনের চাকরি সুনিশ্চিত করতে প্রার্থী পিছু 5 থেকে 7 লক্ষ টাকা মিডলম্যান প্রসন্ন রায়ের মাধ্যমে নগদে টাকা লেনদেন, আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অন্যদিকে 2016 প্যানেলের মেয়াদ শেষ 2018 ডিসেম্বরে। 2019 জানুয়ারি থেকে মে পর্যন্ত নিয়োগ, টাকার বিনিময়ে একাধিক নিয়োগ। গ্রুপ সির প্যানেল উত্তীর্ণ হবার পরও নিয়োগ, 311 জনের নিয়োগ হয়, আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরে, আর সেখানে 5 মাদ্রাসা স্কুল, সেখানে 5 ভুতুড়ে শিক্ষক। হ্যাঁ, 5 ভুতুড়ে শিক্ষক যারা বছরের পর বছর ধরে কেউ স্কুলে যান না, কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ তাদের যে টাকা সেই টাকা তারা পাচ্ছেন। হাই মাদ্রাসায় 5 ভুতুড়ে শিক্ষক শিক্ষাকর্মী, 5 জনের মধ্যে 3 জন আবার একই পরিবারে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই যে এই চাকরি তারা পেলেন কিভাবে, এবং এতদিন ধরে স্কুলে যাচ্ছিলেন না, এতদিন এই পুরো ঘটনাটা কেন সামনে আসেনি, কিভাবে চাকরি পেলেন সেই প্রশ্নটাও তো উঠছে। আবার একই পরিবারের 3 জন। দেখো অবশ্যই তুমি যেমনটাই বললে যে ভুতুড়ে শিক্ষক, কিন্তু যেখানে তারা শিক্ষক কিন্তু বেতন পান না, তবে কিন্তু যেখানে খাতা কলমে তারা শিক্ষক আছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা দেখে যে যখন তখন সেই শিক্ষক ও শিক্ষক কর্মীরা তারা স্কুলে আসে। এই মান্দারপুর যে হাই মাদ্রাসা স্কুল রয়েছে, 5 জন শিক্ষক যেখানে তারা আসছেন, যেখানে সরকারি নিয়ম মেনে কিন্তু তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়নি এমনটাই কিন্তু অভিযোগ করছে, বা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে তারা রিক্রুটমেন্ট হয়নি এমনটাই তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে। তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন প্রথম যখন তারা 2015 সালে জানতে পারে একজন রিক্রুটমেন্ট হয়েছে, তারপরেই কিন্তু 2019-এর পর থেকে আর বাকি 4 জন রিক্রুটমেন্ট হয়েছে এমনটাই কিন্তু জানতে পারে। তারা জানলো কি করে, এই বিষয়টা কিন্তু একটাই বড় প্রশ্ন। সেক্ষেত্রে তারা কিন্তু জানলো কি করে, যেখানে যখন তখন তারা যেহেতু স্থানীয় বাসিন্দা এবং কিছু প্রাক্তন ছাত্রছাত্রীও রয়েছে, তারা যখন দেখতে পায় যে কিছু কিছু শিক্ষক তারা যখন তখন চলে আসে স্কুলে, তারা জানতে পারে। সেই বিষয়ে কিন্তু যখন জানতে পারে, তারা কিন্তু যেখানে মাদ্রাসা বোর্ডের তারা কিন্তু অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ ভিত্তিক কিন্তু যেখানে তারা দায় করছেন বা অভিযোগ করছেন যে এলাকার যে এই হাই মাদ্রাসা স্কুলের যে সেক্রেটারি রয়েছে, স্কুল পরিচালন কমিটির যে সেক্রেটারি রয়েছে, তার নিজের আত্মীয় পরিবারের নিজের স্ত্রী এবং শালা এবং শালিকা নিয়ে কিন্তু তাদের 3 জনের নাম কিন্তু তারা এন্ট্রি করেছে। এই নিয়ে তারা বারবার কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছে। সেক্ষেত্রে এই যে চাকরি প্রার্থী তারা কিন্তু বেতন পান না, তারা কিন্তু বেতন পাওয়ার জন্য হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টেও তারা যান, সেক্ষেত্রে খারিজ হয়েছে, পুরোটাই কোর্টের ম্যাটার। সেক্ষেত্রে একেবারে যে পরিচালন কমিটি যে সেক্রেটারি রয়েছে তিনি জানাচ্ছেন যে পুরোটা কোর্ট ম্যাটার, তারা কোর্টের নিয়ম অনুযায়ী তাদেরকে রিকমেন্ড করেছে। তবে পুরো বিষয় যেখানে প্রাক্তন প্রধান শিক্ষক তিনি কিন্তু থাকাকালীন তারা কিন্তু জানতে পারেন না, এবং তারা কিন্তু যে এই যে 5 জন শিক্ষক তাদের কোনো রেজিস্টার নেই এবং তারা কোনো সময় স্কুলে ক্লাসও করেনি এমনটাই কিন্তু অভিযোগ করছে। বেশ পঙ্কজ, ধন্যবাদ। মান্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন। আমরা এটাকে নিয়ে দপ্তরে 2বার চিঠি করেছিলাম, আমরা সেরকম সুরাও কিছু পাইনি। যদি ওনারা যোগ্য হন তাহলে দপ্তর ওনাদের জানিয়ে দিক, আর যদি না হন তাহলে দপ্তর ওনাদের তাড়িয়ে দিক। দপ্তর থেকে যে কোনো একটা সুরাহ করুন, তাতে শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে বেঁচে যাক। আমরা চাইছি এই অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক যাতে উড়ে এসে জুড়ে না বসে। কতজন ভুয়ো শিক্ষক আছে? কমসে কম 5 জন। এভাবে করলে তো স্কুলটা তো তলানিতে চলে যাবে। আমরা চাইছি এর সুরাহ হোক। আমার রিটায়ারমেন্টের আগে আমি 6 মাস ওখান থেকে ছুটি নিয়ে নিই, মানে আমার রিটায়ারমেন্টের 6 মাস আগে থেকে কি হয়েছে না হয়েছে আমি আর জানি না। কে আসেন কে যান কে স্কুল করেন তাও আমি জানি না। আর আমি যখন বেরিয়ে আসি, যখন আমার ইয়েটা হয় চার্জ হ্যান্ড ওভার সিট, তাতে আমার সমূহ বর্ণনা আছে যে এখানে কোনো সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষাকর্মী ছাড়া অন্য কাউকে আমি কোনো কাজ কোনোদিন যেমন দিইনি, আর কেউ কখনো আসেনি। যেগুলো এখন জয়েন আছে তাহলে সরকার সেগুলো আমি সম্পর্কে আমি ডিটেলস জানি না, কারণ আমি রিটায়ার করেছি, সুতরাং আমি বলতে পারবো না। আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে। যা কিছু করার কোর্ট তার করবে, কোর্টের উপরে আমরা নির্ভর করে আছি। অনেকেই যেটা অভিযোগ করছে আপনার নাকি কোনো পরিচিত না, এরকম কোনো কথা না। যা কিছু হয়েছে সিস্টেম মাফিক, কোর্টের আইন মেনে, কোর্টের সিস্টেম মেনে। ভুতুড়ে নাকি জানি না, আমি দায়িত্ব নেওয়ার পর দেখলাম 4 জন না 5 জন এক্স্যাক্টলি মনে নেই। ওনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটা টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন, স্যালারি পাচ্ছেন না, স্যালারি দেওয়া হোক। গত 15ই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি 2 জন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস মেনে হয়েছে কিনা দেখতে। তো সরকারের যে ডকুমেন্ট সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী ইনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি। কালনার সৃষ্টি সমাজবাড়ি ঐতিহ্যবাহী সমাধিস্থল,
আর সেই সমাধিস্থল, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। তবে উপপুরপ্রধান বলছেন যে এই যে জমি, পুরসভার যে নথি, সেই নথিতে রয়েছে শ্মশানের জমি বলে উল্লেখ রয়েছে। এই জমি বিক্রি করা যায় না। তবে যে এই জমি কিনছেন তিনি বলছেন তিনি কোনো বেআইনি কাজ করেননি। পূর্ব বর্ধমানের কালনা। 1830 সালে বর্ধমানের রাজা মাহতাব চাঁদ কালনায় তৈরি করেন সৃষ্টি সমাজ বাড়ি। এই সমাধিস্থলের সঙ্গে মিশে রয়েছে ইতিহাস। সেখানকারই জমি একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে। সম্প্রতি জমির একাংশ কিনেছেন ইনসান আলী মণ্ডল। মন্দিরের ফটক ভাঙার কাজ শুরু হতেই বাধা দেন স্থানীয়রা। আমাদের মন্দিরটা জানুন, বজায় থাকুক। এখানে কাগজ করে দেখছে নাকি এটা শ্মশান বলে উল্লেখ আছে। এরপরে নোটিশ দিয়ে সমাজবাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেয় কালনা মহকুমা প্রশাসন। 1966 সালে সমাজবাড়ি দেখভালের দায়িত্ব পায় স্থানীয় বিশ্বাস পরিবার। 2010 সালে হাইকোর্টের নির্দেশে তাঁরাই জমির মালিকানা পায়। তারপর থেকে এই ঐতিহাসিক জায়গার জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই জমি বিক্রি হতেই বিতর্ক। কালনার উপপ্রধানের দাবি, সমাজবাড়ির জমি পুরসভার নথিতে শ্মশান হিসেবে চিহ্নিত, তাই এই জমি বিক্রি করা যায় না। অভিযোগ, জাল কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করা হয়েছে। শ্মশান বলে উল্লেখ আছে আমাদের পৌরসভার রেজিস্টার বুকে। শ্মশান কি বিক্রি করা যায় ওইভাবে? সেটা তো যাই না, কিন্তু সেটা প্রথমেই তো বললাম যেটা অসাধু উপায়ে কিছু কেনাবেচা হচ্ছে। টাক নাম্বার গুলো মারবেন, আপনারা দেখবেন ওটা বাস্তু আছে না শ্মশান আছে না কবরস্থান আছে না আপনার সমাজ আছে। যদি থাকে তখন আপনারা বলবেন। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। সন্ধে হলেই এলাকায় বসে ড্রাগের আসর। দৌরাত্ম্য বাড়ে দুষ্কৃতীদের, আর নেশাখোররা সেখানে জমায়েত করেন। আমাদের পাড়া আমাদের সমাধান জলপাইগুড়িতে স্থানীয়রা ঠিক এমনই অভিযোগ করলেন এবং তারপরে পুরপ্রধান গেলেন থানায় অভিযোগ করতে স্থানীয়দের নিয়ে। সব নেশা নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানান বাসিন্দারা। কিন্তু জলপাইগুড়ি শহরে অন্য ছবি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পাড়ায় বসছে ড্রাগের আসর। রমরমিয়ে চলছে মাদকের কারবার। নেশা করে একাধিক মৃত্যুও হয়েছে। নেশা নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। জলপাইগুড়ি শহরে পাশাপাশি দুটি ওয়ার্ড, 7 এবং 12। স্থানীয়দের অভিযোগ, এই দুই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে নেশাখোরদের দৌরাত্ম্য। রাত হলেই জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুন পাড়া এবং ভাটিয়া বিল্ডিং এ ড্রাগের আসর বসছে। শনিবার 7 নম্বর ওয়ার্ডে বসে পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে অভিযোগ জানান স্থানীয়রা। ক্যাম্পে ছিলেন জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল। অভিযোগ শুনে স্থানীয়দের নিয়ে সেদিনই তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে বিক্ষোভ দেখানো হয়। তারপর 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাদের নাম দিলাম, তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপর আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করবো। যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি, এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিয়েছে। উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার দেখাবো শিলিগুড়ি ও জলপাইগুড়ি। শিলিগুড়িতে সেখানে যানজট কমাতে তৈরি হচ্ছে উড়ালপুল 70 কোটি টাকা খরচে, আর অন্যদিকে মেরামতির পর 4 মাস পর খুলে দেওয়া হলো গজলডোবা সেতু। শিলিগুড়ি এই শহরে কয়েক লক্ষ বাসিন্দা। শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড। এই রুটে দিন দিন যানজট বাড়ছে, তাই উড়ালপুল তৈরি করছে পূর্ত দফতর। ডিসেম্বরের আগে এই সেতু খুলে দেওয়া হবে বলে দাবি।
এতে শহরের যানজট কমবে বলেই আশা। অফিস আওয়ারে এত ভিড় হয় যে প্রচন্ড জ্যাম হয়, তো ফ্লাইওভার হলে এতটাই সুবিধা হবে যে ভিড়টা অনেকটা কমে যাবে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা তাল রেখে সব জায়গায় পৌঁছতে পারবো। এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। যানজটটা একটু কম হবে, কলকাতা যাওয়ার যে রাস্তাটা বাইপাস মেডিকেলের ওটাও সুবিধা হবে, যত তাড়াতাড়ি হলে আমাদেরই সুবিধা হয়, সব থেকে যানজট থেকে মুক্তি পাবো। বর্ধমান রোডের উপর তৈরি হচ্ছে উড়ালপুল, শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ঝংকার মোড় পর্যন্ত। এই রুটে শিলিগুড়ি শহরের ছোট বড় সব গাড়ি যাতায়াত করে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই রুটে গাড়ি যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই রাস্তায় দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে, এর জেরে যানজটও বাড়ছে। উড়ালপুল চালু হলে যানজটের সমস্যা মিটবে বলে আশা শিলিগুড়ির মেয়রের। এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় বরাদ্দ ছিল 40 কোটি টাকা, পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে। ট্রাফিক সার্ভে অডিট করেছে, করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে। জলপাইগুড়ির রাজগঞ্জ, এখানে তিস্তার ওপর গজলডোবা সেতু শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সেতু বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল। 27 এপ্রিল মেরামতির কাজ শুরু করে সেচ দফতর। সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। 4 মাসে কাজ শেষ, রবিবার চালু হয়ে গেল গজলডোবা সেতু। বন্ধ থাকাতে অনেক অসুবিধা ছিল, সব থেকে পেশেন্ট শিলিগুড়ির যাতায়াতে খুব এখন ভীষণ অসুবিধা। তো এখন মোটামুটি আজকে চালু হলে অনেক সুবিধা হলো। রাজগঞ্জে তিস্তা নদীতে নৌকায় ঘোরা পর্যটকদের অত্যন্ত পছন্দের। গজলডোবা সেতু বন্ধ হওয়ায় এই রুটে যাতায়াত বন্ধ হয়ে যায়, পর্যটকের সংখ্যাও কমে যায়। এবার এই ছবিটা বদলাবে। প্রচুর মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে মালবাজার, লাটাগুড়ি, ওদলাবাড়ি, আমাদের জলপাইগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে। তার জন্য দুর্গাপূজার আজকে সত্যি আমাদের আনন্দের বিষয় যে পূজার মরশুমে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আজকে ব্রিজটা খুলে দেওয়া। ক্যামেরায় আলোক কুমার দে ও পিনাকি শীলের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।